এভরিওয়ান নমস্কার, আমি ডক্টর গৌতম বিশ্বাস। দেখুন, এতদিন ধরে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো মূলত পেশেন্ট এডুকেশন রিলেটেড, মানে পেশেন্টরা কীভাবে ভালো থাকবে, বাড়িতে কীভাবে কী ফলো করবে, কী ভুল করছে, ভুলগুলোকে কারেক্ট কীভাবে করবে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করেছি। তো আমার একজন ভিউয়ার তিনি আমাকে বললেন যে ডাক্তারবাবু, এগুলো তো একদম যারা মানে খুব আনএডুকেটেড তাদের জন্য আপনি বানাচ্ছেন। তো আমরা যারা মোটামুটি একটু ব্যাপারটা বুঝি, তো তাদের জন্য একটু আপনার ওই মেডিকেল শব্দ ব্যবহার করে কিছু ইন্টারেস্টিং ভিডিও বানান না। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনিই বলুন কেমন ভিডিও আপনি চাইছেন, আপনি একটা টপিক সাজেস্ট করুন যেটার উপরে আমি ভিডিও বানালে আপনার ভালো লাগবে। তো তখন উনি অনেক চিন্তা ভাবনা করে আমাকে বললেন যে ডাক্তারবাবু, আমি তো হাইপারটেনসিভ, মানে আমার ব্লাড প্রেশার বেশি, আমাকে ওষুধ খেতে হয়। তো আমার খুব ইচ্ছা করে যে এই হাইপারটেনশন জিনিসটা কীভাবে ডেভেলপ করে, কীভাবে হয় আমাদের শরীরে। বেশ তো ভালোই ছিলাম, 5 বছর আগে পর্যন্ত প্রেশার নর্মাল, কোনো অসুবিধা নেই, কিছু নেই। তারপরে হঠাৎ প্রেশার বেড়ে গেল, ওষুধ খাওয়া শুরু হয়ে গেল। খুব ইচ্ছে করে ডাক্তারবাবু যে জানি কীভাবে এই জিনিসটা শরীরের মধ্যে হচ্ছে। তো এই কারণেই আমি আজকে এই ভিডিওটি বানাতে বসেছি এবং চেষ্টা করব যতটা সম্ভব সহজভাবে আপনাদের কাছে জিনিসটা উপস্থাপন করা। বুঝতেই পারছেন, মেডিকেল জিনিস, অনেক মেডিকেল টার্ম, সব কিছু বাংলায় এক্সপ্লেন করা খুব কঠিন। তো চেষ্টা করব সহজভাবে বোঝানোর। চলুন, দেখুন, হাইপারটেনশন শরীরে কিভাবে হয় এটা বুঝতে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের শরীরে জিন বলে একটা জিনিস থাকে এবং ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে এর ভীষণ ভূমিকা রয়েছে। সেরকম হাইপারটেনশনের ক্ষেত্রেও এর ভূমিকা মানে অস্বীকার করা যায় না, যেটাকে আমরা বলে থাকি যে জেনেটিক ফ্যাক্টর। হাইপারটেনশন ডেভেলপমেন্টের পেছনে কিছু মেকানিজমস রয়েছে। একটা উদাহরণ দিই। ধরুন, বাড়িতে তরকারি রান্না হবে। আপনি যখন দুপুরে খেতে বসছেন তখন আপনি ভাত, তরকারি সব কিছু রেডি পাচ্ছেন। কড়াইতে সবজি দেওয়ার আগে পর্যন্ত কিন্তু অনেক স্টেপস আছে। সবজি কড়াইতে দেওয়া হলো, নাড়া হলো, রান্না হলো, সবজি তৈরি হলো, রেজাল্ট আপনি পেলেন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই রান্না করাটা হচ্ছে ডিরেক্ট ইফেক্ট, আপনাকে সবজি দিল। এবং তার আগে কিছু ইভেন্টস রয়েছে যেগুলো কিন্তু ইনডিরেক্ট, কিন্তু ওগুলো না হলে কিন্তু আবার এই সবজি রান্নাটাই হতো না হয়তো। সেরকম হাইপারটেনশন ডেভেলপমেন্টের, ধরুন এটা হাইপারটেনশন ডেভেলপমেন্ট মানে হাইপারটেনশন, তার ঠিক আগে মানে এর সাথে একদম টাচ হয়ে আছে, হ্যাঁ, এইখানে কিছু মেকানিজমস রয়েছে এবং তারপর এরপর থেকে কিছু স্টেপ বাই স্টেপ কিছু মেকানিজমস রয়েছে। তো ওই জেনেটিক ফ্যাক্টর, এই দূরের এই স্টেপসগুলো বা ইভেন্টগুলো, ওইখানে মডিফিকেশান হলো, কিছু জেনেটিক মডিফিকেশান বা এপিজেনেটিক মডিফিকেশান। সেই মডিফিকেশানগুলো এসে এই হাইপারটেনশনের ঠিক আগে ওর সাথে যেটা টাচ হয়ে আছে, যে মেকানিজমসগুলো রয়েছে সেগুলোকে স্টিমুলেট করে। স্টিমুলেট করে কি করে না, এই যে প্রেশার, এটাকে বাড়িয়ে দিল। সব থেকে সহজভাবে যদি বোঝানো যায় তাহলে এই যেটা বললাম সেটা। তো এই প্রত্যেকটা, তাহলে আমরা এই যে টাচ হয়ে যে মেকানিজমসগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো যে ডিরেক্ট মেকানিজম, ঠিক আছে। তো এই যে ডিরেক্ট মেকানিজম, এই ডিরেক্ট মেকানিজমগুলো বিভিন্ন রকম জিন দ্বারা পরিচালিত হয় এবং কোনো কারণে ওই জিনগুলো যদি ওভার অ্যাক্টিভ হয় তাহলে এই ডিরেক্ট মেকানিজম ওভার অ্যাক্টিভ হবে এবং ব্লাড প্রেশারটা বাড়বে। তো এরকমই কিছু মেকানিজমস, যেমন ধরুন র্যাশ সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তারপর অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক পেপটাইড, এই যে কয়েকটা ডিরেক্ট মেকানিজম, এরা কিন্তু হাইপারটেনশন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং প্রত্যেকটাই জিন দ্বারা পরিচালিত। সুতরাং জেনেটিক ফ্যাক্টরের কিন্তু হাইপারটেনশন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার নেক্সট
যে মেকানিজমের কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউম। যদি কোনো কারণে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা বেড়ে যায় তাহলে আমাদের শরীরে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় এবং আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যায়। এবারে ডাক্তারবাবু প্রশ্ন হচ্ছে যে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কী? মানে আমাদের ভেসেলসের ভেতরে যে ভলিউম থাকে, মানে যদি আমরা গোদা বাংলায় বলি রক্ত, তো এটাই হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউম। তাহলে এটা হঠাৎ করে বাড়তে যাবে কেন ডাক্তারবাবু? তার কারণ হচ্ছে যদি কোনো কারণে শরীরে সোডিয়াম ক্লোরাইড সল্ট বেড়ে যায় তাহলে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ে। তার কারণ হচ্ছে সোডিয়াম এক্সট্রাসেলুলার ভলিউমের একটা ইম্পর্ট্যান্ট ডিটারমিনেন্ট, এবং ওর একটা গার্লফ্রেন্ড আছে যেটাকে আমরা বলি ওয়াটার বা H2O। যখন কোনো একটা সোডিয়াম ক্লোরাইড বেড়ে যায় তখন তার সাথে এক অণু জলও বেড়ে যায়। ওরা পাশাপাশি থাকে, আলাদা থাকতে পারে না। ভীষণ প্রেম। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, তা সোডিয়াম ক্লোরাইডই বা শরীরে বাড়তে যাবে কেন? তার কারণ হচ্ছে তিনটে কারণ আছে। দেখুন, আমাদের যে কিডনি তার একটা সোডিয়াম ক্লোরাইড নর্মাল একটা এক্সক্রিশন ক্যাপাসিটি আছে। তো যদি আমরা বেশি বেশি লবণ খাই তাহলে কি হবে না তার, এবং সেই অ্যামাউন্টটা যদি এক্সক্রিশন ক্যাপাসিটির মানে ক্যাপাসিটিকে ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে লবণের আধিক্য দেখা দেবে এবং সেখান থেকে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়বে এবং আলটিমেটলি ব্লাড প্রেশারটা বাড়বে। 2 নম্বর কারণ কি না, যদি কিডনিরই কোনো সমস্যা হলো, আমার লবণ ইনটেকটা অ্যাডিকুয়েট বা নর্মাল আছে কিন্তু কিডনির এক্সক্রিশন ক্যাপাসিটিটা কমে গেছে, তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের কিন্তু এক্সক্রিশন না হওয়ার জন্য ব্লাডে সোডিয়াম ক্লোরাইডের আধিক্য দেখা দেবে এবং আলটিমেটলি ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়বে এবং ব্লাড প্রেশার বাড়বে। 3 নম্বর, শরীরে কিছু সমস্যা হওয়া বা কিছু রোগের জন্য সল্ট রিটেইনিং কিছু হরমোনস রয়েছে, মিনারেলোকর্টিকয়েড বলি আমরা এগুলোকে। তো এই মিনারেলোকর্টিকয়েড যদি বেড়ে যায় তাহলে কি হবে না, কিডনি দিয়ে যেটা এক্সক্রিট আউট হচ্ছে সেটা এক্সক্রিট আউট না হয়ে আবার ওটা রিঅ্যাবজর্পশন হবে এবং আমাদের ব্লাডে ফিরে আসবে। তো নর্মালি এই প্রসেসগুলো চলে, কিন্তু যখন হাইপারটেনশন ডেভেলপ করে যে রোগীর ক্ষেত্রে, তো সেখানে এই জিনিসগুলো অ্যাক্টিভিটিটা একটু বেড়ে যায়, তার জন্য কি হয় না আমাদের ব্লাড প্রেশারটা বাড়ে। তাহলে এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আলটিমেটলি কী হলো না, আমাদের শরীরে সোডিয়াম ক্লোরাইডের মাত্রাধিক্য হলো এবং তার সাথে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়লো এবং বিভিন্ন রকমের এত সহজ বা ডিরেক্ট এফেক্ট নয় যে এইভাবে 2+2=4 হয়ে গেল, এরকম কিন্তু নয়। অনেক রকম মেকানিজমস একসাথে চলে, বিভিন্ন রকম নিউরোনাল মেকানিজম, এন্ডোক্রিন মেকানিজম, প্যারাক্রিন মেকানিজম, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের মেকানিজমস চলে একসাথে দিয়ে আলটিমেটলি আর্টেরিয়াল স্টিফনেস বাড়ে, স্টিফনেস বেড়ে ডেভেলপমেন্ট হয় হাইপারটেনশনের। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যতটা সহজ করে বলছি অতটা সহজ কিন্তু নয়। নেক্সট মেকানিজম হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম 2 রকমের হয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এখানে কিছু বলার নেই, কোনো রোলও সেরকম কিছু নেই। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কিন্তু গুরুত্বপূর্ণ রোল রয়েছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের আন্ডারে কিছু ওয়ার্কার কাজ করে যাদেরকে আমরা বলি ক্যাটেকোলামিনস বা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। এরা তাদের রিসেপ্টরে গিয়ে কাজ করে আলটিমেটলি হাইপারটেনশন ডেভেলপ করে। এই রিসেপ্টরগুলো হচ্ছে α1 রিসেপ্টর, α2 রিসেপ্টর, β1 রিসেপ্টর এবং β2 রিসেপ্টর। এরা ডিরেক্টলি, এই রিসেপ্টরগুলো হচ্ছে ওই ডিরেক্ট যেটা বলছিলাম যে হাইপারটেনশন তার সাথে ডিরেক্ট টাচ করা যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর আর কি, ঠিক আছে। তো এই রিসেপ্টরের মাধ্যমে তারা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, দেখবেন আমরা বলি না যে ইনি মোটা বেশি, এনার প্রেশারটা বেশি হতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ ওনার প্রেশারটা বেশি, যে নাক ডাকে তার প্রেশার বেশি। এই জিনিসগুলো তো আমরা দেখেছি। তার কারণ কি জানেন তো? তার কারণ ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি দেখা যায়, এই কারণে তাদের প্রেশারটা কিন্তু বাড়ে। একটু আগে আমরা বললাম না যে র্যাশ সিস্টেম, এবারে চলুন আমরা এই র্যাশ সিস্টেম নিয়ে বলবো। হাইপারটেনশনের র্যাশ সিস্টেম কীভাবে রিলেটেড। র্যাশ সিস্টেম মানে হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। রেনিন একটা হরমোন যেটা কিডনি থেকে সিক্রেট হয়, ওটা সোজা গিয়ে আমাদের রক্তে মেশে এবং রক্তের মধ্যে অ্যাঞ্জিওটেনসিনোজেন নামে একটা কেমিক্যাল থাকে যার উপরে এটা কাজ করে, ওকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে। অ্যাঞ্জিওটেনসিন 1 পরে কোনো একটা এনজাইম দিয়ে, যেটাকে আমরা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বলি আর কি, ওই এনজাইম দিয়ে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হচ্ছে। এই
2 অ্যাঞ্জিওটেনসিন 2 টাইপ 2 এই ডিরেক্ট ইফেক্ট রয়েছে ভ্যাসোকনস্ট্রিকশন, মানে আমাদের ধমনীগুলোকে সংকুচিত করে প্রেশার বাড়িয়ে দেয়। আরেকটা ইফেক্ট রয়েছে, এই সোজা আবার এর উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে সেখানে চলে যাচ্ছে, সেখান থেকে সিক্রেট করছে সেই যে বললাম যে মিনারেলোকর্টিকয়েড হরমোন, মানে অ্যালডোস্টেরন সিক্রেট করছে। অ্যালডোস্টেরন আবার কিডনিতে গিয়ে কাজ করে সেখান থেকে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে, বাড়িয়ে আলটিমেটলি ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়াচ্ছে এবং ব্লাড প্রেশার বাড়াচ্ছে। এই হলো র্যাস সিস্টেমের মেকানিজম। আশা করছি সহজভাবে বোঝাতে পারলাম। নেক্সট আমাদের ইম্পর্ট্যান্ট মেকানিজম হলো ভাস্কুলার মেকানিজম। বিভিন্ন রকম জেনেটিক এবং এপিজেনেটিক মডিফিকেশনের মাধ্যমে যেটা হয়, আমাদের ভাস্কুলার স্টিফনেস বাড়ে, ভাস্কুলার যে সিস্টেম রয়েছে তার কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন হয়, মেকানিক্যাল এবং ফাংশনাল কিছু চেঞ্জেস আসে। হ্যাঁ, এই জিনিসগুলো আসার ফলে যেটা হয়, আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আর একটা মেকানিজম রয়েছে যেটা হাইপারটেনশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ইমিউন মেকানিজম। আমাদের শরীরে বিভিন্ন রকম ইনফ্লামেটরি মেডিয়েটার্স এবং অক্সিডেটিভ যে স্ট্রেস, সেইখান থেকে যেটা হয় আমাদের হাইপারটেনশন রেগুলেট করার, মানে প্রেশার বাড়ছে শরীরে, আবার প্রেশারটাকে ওই বেড়ে গেল সেটাকে ডিল করার জন্য মানে কাউন্টার অ্যাকশনেরও কিছু কিছু সিস্টেমস রয়েছে। তো এই ইমিউন সিস্টেমে, মানে আমাদের যে ইমিউন মেকানিজম যেটাকে আমরা বলছি, এর মাধ্যমে কী হয়, বিভিন্ন রকম ইনফ্লামেটরি মেডিয়েটার্স এবং অক্সিডেটিভ কিছু ফ্যাক্টর রিলিজ হয়, যার জন্য এই কাউন্টার রেগুলেটরি মেকানিজমগুলো অকেজো হয়ে যায়, এবং সেটা হওয়ার জন্য কী হয় না, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যায়। এই হলো ওভারঅল হাইপারটেনশন আমাদের কিভাবে ডেভেলপ করে তার একটা সোজা সাপটা সহজ সরল এক্সপ্লেনেশন। এবং এক্সপ্লেনেশনটা যেটা দিলাম সেটা কিন্তু খুব একটা কম্প্রোমাইজ করতে হয়নি আমাকে, আমার যা মনে হচ্ছে। প্রথমে ভেবেছিলাম অনেকটাই কম্প্রোমাইজ করতে হবে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগুক আর না লাগুক, জিনিসটা কিন্তু কম্প্যাক্ট হয়েছে। দেখবেন, যদি ভালো লাগে জানাবেন কমেন্ট সেকশানে, আর যদি কিছু বুঝতে না পারেন সেটাও জানাবেন, সেটাও ক্লারিফাই করার চেষ্টা করব। ধন্যবাদ। লাইক শেয়ার এটা অবশ্যই করবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন আসবে, নাহলে তো জিনিসটা ঠিক মোটিভেশনটা পাবো না।